আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও একটি নতুন রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। মোহাম্মদ তানভীর প্রধান। আমি ঘটনাটি শুনেছিলাম আমার দাদার কাছ থেকে। গরমকাল হওয়ায় রাতে প্রায় বিদ্যুৎ চলে যায়। এমনই এক বিদ্যুৎ বিচ্ছিন্ন রাতে বাড়ির উঠোনে বসে আছি। ভূতবেলার গল্প শুনছিলাম। হঠাৎ করে পাশের বাড়ির এক চাচা চাচাতো দাদু এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি অন্ধকারের মধ্যে কি করছি। আমি তাকে সালাম জানিয়ে বললাম, দাদা এই তো ভূতবেলার ঘটনা শুনছিলাম। দাদা বলেন, ভূতের গল্প? কেমন ভূতের গল্প? আমি বললাম, এই যে মানুষের থেকে শোনা কিছু ঘটনা আর নিজের জীবনের ঘটনা শেয়ার করে এখানে রাতুল ভাই, এবং রাতুল ভাই সেগুলো পড়ে শোনায়। খানিকক্ষণ বাদে দাদা চুপ থেকে আমাকে বললেন, তোরা এখনকার ছেলে, তোরা কি বিশ্বাস করবি? খানিকটা ইতস্তত হয়ে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এই প্রশ্ন কেন দাদা? তিনি বললেন, আমার শৈশবেও গ্রামে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা জানি, যেটা আমার আম্মার কাছ থেকে শুনেছিলাম। আমি তখনই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসলাম এবং আগ্রহের সাথে তার কাছে ঘটনাটি শুনতে চাইলাম, এবং এও বললাম ঘটনাটি আমি ভূতবেলায় শেয়ার করতে পারি। পরে দাদার অনুমতি নিয়ে আমি ঘটনাটি ব্যবহার করার জন্য রাজি হয়ে গেলেন দাদা। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে রফিক সরকারের প্রতিশোধ শিরোনামে শেয়ার করার অনুরোধ রইল। ঘটনাটির সুবিধার্থে দাদার নাম ধরে নিচ্ছি করিম। ভূতবেলায় পাঠানো ঘটনার মাঝে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। কথা না বাড়িয়ে চলে যায় মূল ঘটনায়। সময়টা আনুমানিক 1890। আমার আম্মার জন্মেরও আগের ঘটনা। আমার আম্মা আমার নানার মুখ থেকে শুনেছিলেন এই ঘটনাটি। তখনকার দিনে গ্রামগুলো ছিল খুবই কুসংস্কার আর বিভিন্ন ধরনের কুসংস্কার আচ্ছন্ন ঘটনা দিয়ে পরিপূর্ণ। গ্রামটির তীর ঘেঁষে চলে গেছে বিস্তীর্ণ এক নদী। গ্রামের মাঝে ছিল দুটি মসজিদ এবং একটি মাদ্রাসা, একটি কবরস্থান ও বিস্তৃত এক জঙ্গল, যার আনাচে কানাচে নিয়মিত চলত কালো জাদুর চর্চা। গ্রামটির আয়তন মোটামুটি বড়। সে সময়ে গ্রামে এখনকার মতো চেয়ারম্যান, মেম্বার এসব কিছু ছিল না। সে সময় ছিল জমিদার, সর্দার, যারা গ্রাম পরিচালনা করত। আমাদের গ্রামের সর্দার ছিলেন রফিক মিয়া। লোকে তাকে রফিক সর্দার নামে চিনত। গ্রামের সকল বিচার সালিশ তখন তার কথাতেই শেষ কথা ছিল। সর্দারের তার স্ত্রী, দুই ছেলে মেয়ে নিয়ে একটা বাসাতে থাকতেন। লোকমুখে শোনা যায় তিনি নাকি কালো জাদুরও চর্চা করতেন। গ্রামের সাধারণ মানুষের জায়গা জমি তিনি অন্যায়ভাবে দখল করতেন। কখনো কখনো ঝগড়ার রেশ ধরে কৌশলে মানুষের ঘরে আগুন দেওয়ার মতো ঘৃণিত কাজও তিনি করতেন। কিন্তু লোকজন তার বিরুদ্ধে কিছু বলার সাহস পেতেন না, কারণ তারা জানতেন তিনি কালো জাদুর চর্চা করেন। গ্রামের সকল কবিরাজও ছিল তার হাতের মুঠোয়। একদিন রফিক সর্দারের বড় ছেলে গ্রামের এক কৃষক সিদ্দিক আলীর ছেলে সাইদের সাথে বাজি ধরে এবং সেই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক সর্দারের ছেলে শক্ত একটি লাঠি দিয়ে সাইদের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে সাইদ মারা যায়। এর রেশ ধরে গ্রামবাসী রফিক সর্দার ও তার পরিবারের উপর চরম ক্ষুব্ধ হয়ে যায়। গ্রামবাসী রফিক সর্দারকে বের করে দেয় এবং আলী আকবর নামে এক প্রবীণ ব্যক্তিকে নতুন করে গ্রামের তদারকের জন্য নিযুক্ত করা হয়। যাওয়ার সময় রফিক সর্দার বলে, এই গ্রাম একদিন মৃত্যুপুরীতে পরিণত হবে। এই কথার ক্ষোভ ধরে গ্রামের কয়েকজন লোক নতুন দায়িত্বে আসা আলী আকবরের অনুমতি নিয়ে রাতে রফিক সর্দারের বাড়িতে আগুন দিয়ে দেয়। রফিক সর্দারের স্ত্রী সহ দুই ছেলে মেয়ে সেই বাড়িতেই আগুনে পুড়ে মারা যায় এবং রফিক সর্দার তখন বাইরে ছিলেন, যার কারণে তিনি প্রাণে বেঁচে যান। বাড়িতে এসে তিনি এই নির্মম দৃশ্য দেখে হাউমাউ করে কান্না শুরু করেন এবং সেই রাতেই তিনি গ্রাম ছেড়ে চলে যান। উল্লেখ্য যে গ্রামের কেউই তার পরিবারের জানাজা হতে দেখেনি। রফিক সর্দার গ্রাম ছেড়ে চলে যাবার পরদিন গ্রাম থেকে সব কবিরাজি হঠাৎ করে কেমন যেন গায়েব হয়ে যায়, যেটা গ্রামবাসীকে খানিকটা চিন্তিত করে তুলেছিল। যাই হোক, প্রথম এক সপ্তাহ বেশ ভালোভাবেই কেটে যায়। গ্রামবাসী স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে, কিন্তু পরের সপ্তাহে গ্রামে এক অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে।
যা পুরো গ্রামকে সারায় ফেলে দিয়েছিল। গ্রামের দুই যুবক রাতে চায়ের দোকান থেকে চা খেয়ে জঙ্গলের পাশ দিয়ে পথ ধরে বাড়িতে ফিরছিল, কিন্তু অনেক রাত হওয়ার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনেরা মিলে তাদেরকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গ্রামের সেই জঙ্গলের একটি বট গাছে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পায়। আশ্চর্যজনকভাবে তাদের দুজনেরই চোখ খোলা ছিল, মনে হচ্ছিল তারা যেন ভয়ানক কিছু একটা দেখে ফেলেছে। তার ঠিক 2 দিন পরেই গ্রামের একটি বাচ্চা মেয়েকে পানিতে দুজন ডুবে থাকতে দেখে গ্রামের দুজন ব্যক্তি রক্তবমি করতে করতে মারা যান। ঘটনাটির ভয়াবহতা দ্বিগুণ হয়ে যায় তখনই যখন গ্রামবাসী দেখে মারা যাওয়া লাশ কবরস্থ করার পরও তাদের কবরে আর লাশ খুঁজে পাওয়া যায় না। লাশগুলো নির্দিষ্ট একটি জায়গায় মাথা নত করে কাউকে কর্নিশ করার ভঙ্গিতে বসে থাকে, এবং এই নির্দিষ্ট জায়গাটি আর কোথাও নয়, জায়গাটি সেই জায়গা যেখানে রফিক সর্দারের বাড়ি ছিল। পরবর্তী 4 দিন একে একে 9টি প্রাণ ঝরে যায়। তাদের কেউ পানিতে ডুবে, কেউ আগুনে পড়ে, কেউ বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, কেউ বা মুখ দিয়ে অন্য কিছু বিড়বিড় করে কথা বলতে বলতে হঠাৎ অন্য ভাষায় কথা বলতে বলতে এবং ভয়ানক আওয়াজ করতে করতে মারা যায়। প্রত্যেকেই কবর দেবার পর সেখানে আর থাকে না। যেখানে থাকে সে হচ্ছে রফিক সর্দারের বাড়ি, এবং প্রত্যেকেই মাথা নত অবস্থায় সে লাশগুলোকে দেখতে পেত সেই রফিক সর্দারের বাড়িতে। হঠাৎ 14টি তাজা প্রাণ ঝরে যাওয়ায় গ্রামে যেন নেমে আসে একটা শোকের ছায়া। গ্রামের অন্তঃসত্ত্বা নারীর বাচ্চা ভূমিষ্ঠ হলো মৃত অবস্থায়। গ্রামের লোকজন পাশের গ্রামে যেতে শুরু করে। সবাই সন্ধ্যার পর তারা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। সন্ধ্যার পর গ্রামটি যেন একটা ভয়ানক মৃত্যুপুরীতে পরিণত হয়। গ্রামের জঙ্গল থেকে কর্কশ গলায় চিৎকার আর করুণ আর্তনাদ ভেসে আসতো। এইটুকু বলতে বলতে হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এরপর এশার নামাজের আজান দিয়ে দেয় এবং দাদা বলেন, এশার ওয়াক্ত হয়ে গেছে, আজ থাক, সময় করে কাল সকালে আমার বাড়িতে আসিস, তোকে বাকি সব ঘটনা আমি কাল বলবো। এইটুকু বলে দাদা সেখান থেকে চলে গেলেন। রাতটা আমার অনেকটা নির্ঘুমভাবে কেটেছিল। বারবার মাথায় আসছিল তারপর কি হয়েছিল গ্রামটিতে, কেন। আচ্ছা, যাই হোক, এরপর কোনো মতে রাতটা পার করে ফজরের নামাজ মসজিদে আদায় করেই রওনা দেই দাদার বাড়িতে। মসজিদের দাদার সাথে দেখা হয়, রফিক দাদার সাথে দেখা হয়। নামাজ শেষ করে দাদার সাথে সরাসরি তাদের বাড়িতে চলে যাই। দাদি অর্থাৎ দাদার স্ত্রী আমাকে চা বিস্কিট খেতে দেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকটা গম্ভীর কণ্ঠে দাদা আমাকে বললেন, কাল রাতে তোকে কতটুকু বলেছিলাম? আমি বললাম, ওই যে দাদা, ওই যে আপনি বললেন না যে যতজন মারা গেছে ততক্ষণে গ্রামবাসীরা গ্রাম ছাড়তে শুরু করেছে। দাদা তখন কাশি দিয়ে গলা পরিষ্কার করতে করতে আমাকে আবারও ঘটনা বলা শুরু করলেন। গ্রামটি একটা মৃত্যুপুরীতে পরিণত হওয়ার পর গ্রামের 2 মসজিদের ইমামকে ডাকা হলো। গ্রামের নতুন সর্দার আলী আকবর 2 ইমামকে বললেন, এর একটা বিহিত করেন ইমাম সাহেব। ইমাম দুজন তখন বললেন, এশার নামাজ পড়িয়ে তারা আকবর আলীর বাড়িতে আসবেন এবং সেখানেই বসবেন গ্রামের সকলকে নিয়ে। পরে মাগরিব পার হয়ে যায়, এশার নামাজের ওয়াক্ত হলো, কিন্তু ইমামদের দুজন কাউকে আর দেখা পাওয়া গেল না। সেই মাগরিবের নামাজ পড়ানোর পর সবাই এশার জন্য অপেক্ষা করছেন, কিন্তু এশার নামাজ পড়াতে এলেন না। বহু সময় কেটে যাওয়ার পরও 2 ইমাম সাহেবের কেউ এলেন না আলী আকবরের বাড়িতে। তখন তারা সবাই মিলে সেই ইমামের বাড়িতে লোক পাঠান যাতে করে তাদের নিয়ে আসা যায়। কিছুক্ষণ পর আকবরের পাঠানো লোকজন তাদের চোখে মুখে ভয়ের একটা ছাপ নিয়ে ফিরে আসে এবং আলী আকবর সহ উপস্থিত গ্রামবাসীর সবার রক্ত হিম হয়ে যায়। তারা কাঁপতে কাঁপতে বলে, সর্দার, ওই 2জন ইমাম সাহেব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাদের দুজনের মুখ যেন থ্যাতলানো, আর পাঁজরের হাড় দেখে মনে হচ্ছিল কে যেন তাদের শরীরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, আর তাদের শরীরে এক ফোঁটা রক্তও নেই। এরপর রাতে 2জনের জানাজা পড়ানো হয় এবং তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়। পরদিন সকালে 2 ইমামের মৃতদেহই মাথা নিচু করা অবস্থায় সেই রফিক সর্দারের বাড়িতে পাওয়া যায়। যেন তারা কুর্নিশ করছে, ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পেল না। দেখতে দেখতে ঝরে যায় আরও 20টি প্রাণ,
আশেপাশের গ্রাম থেকে অনেক হুজুর কবিরাজ আনা হয়েছিল, কিন্তু লাভের লাভ কিচ্ছুই হয়নি। তারা গ্রামে পা রাখা মাত্রই বলতেন, হে আল্লাহ, আমরা দেখছি জাহান্নামে এসে পড়েছি। না, আমাদের দ্বারা এই কাজ করা সম্ভব হবে না, বড় কোনো কবিরাজ দেখান। গ্রামের মানুষ দিন দিন ক্রমে দুর্বিষহ হয়ে উঠতে থাকে। একদিন গ্রামে এক ফকিরের আবির্ভাব ঘটে। গ্রামের লোকজন চিন্তা করে দেখে এই ফকিরকে দিয়ে চলমান কোনো সমাধান করা যায় কিনা এই ঘটনার। অনেকেই আবার এই চিন্তা করেন যে বড় বড় কবিরাজি পারল না, হে আবার কোন আহামরি ফকির, সে আর কোন কাজ করবে। অবশেষে গ্রামের সর্দার আলী আকবর এবং গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিগণ সিদ্ধান্ত নিয়ে ওই ফকিরের কাছে গিয়ে অনুরোধ করলেন গ্রামের চলমান মৃত্যুর খেলার একটা সমাধান করে দিতে। কিন্তু তিনি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, তোরা অনেক দেরি করে ফেলেছিস, দেখি কি করা যায়। কাল সকালে আসবি আমার কাছে, তখন জানতে পারবি কি কারণে তোদের গ্রামে এই অভিশাপ নেমে এলো। এখন যা তোরা। ওইদিন মাঝরাতে আলী আকবরের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে কিছু লোকজন ছুটে যায় সেখানে। তার বাড়িতে গিয়ে দেখে আলী আকবরের মাথাবিহীন নিথর দেহ মেঝেতে পড়ে আছে এবং মাথাটি তার বাড়ির পাশের একটা আম গাছে ঝোলানো। এটা দেখে লোকজন ভয়ে ছোড়াছুটি করে যে যার বাড়িতে চলে যায় এবং সকাল হলেই সেই ফকিরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ফকিরটি তাদের বলেন, তোদের গ্রামে 5টি অতৃপ্ত আত্মার জিন এবং 17টি রক্তপিপাসু পিশাচ চালান দেওয়া হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে এই গ্রামে একে একে সকলকে নির্মমভাবে যেন মেরে ফেলা হয়। কাজটি করেছে তোদের গ্রামের রফিক সর্দার এবং এই গ্রামের 4 জন কবিরাজ। 10 বাটি রক্ত দিয়ে তাদের আহ্বান করা হয়েছে 3টি পাঠা, 17টি কবুতর বলি দিয়ে। ওই 17টি নরপিশাচকে চালান দেওয়া হয়েছে। গ্রামের কারো মৃত্যুর পর তাদের লাশ কুর্নিশ করা অবস্থায় পাওয়ার কারণ ওই 5টি কারেন্ট জিন যারা এইসব কাজ করে। যদিও এর সমাধান অনেকটা জটিল, কিন্তু আমি এর সমাধান করতে পারবো। তোরা আমাকে তোদের কবরস্থানের 3 মুঠো মাটি, 7টি লাল কাপড়ের টুকরা, আগরবাতি, একদমে কেনা একটি গরু এবং 17টি কবুতরের বাচ্চা সন্ধ্যা হবার আগে আমাকে এনে দে। ও হ্যাঁ, কবরস্থানের মাটি কেউ একা আনতে যাবি না, কমপক্ষে 3 জন যেতে হবে এবং মাটি নিয়ে ফেরার সময় কেউ পেছনে তাকাবি না। দিনের বেলা ভেবে সাহস করে পেছনে তাকালে মৃত্যু হবে নিশ্চিত। সাবধান, ভুল যেন না হয়। তারপর সবাই মিলে যে যার কাজে চলে যায় এবং সন্ধ্যার আগেই ফকির বলে দেয় সবকিছু নিয়ে যেন হাজির হয় ফকিরের কাছে। ফকির সবকিছু নিয়ে ফকির সব নিয়ে তারপর বলে, সবাই এখন বাড়ি যা। ভুলেও কেউ বাড়ির বাইরে হবি না, বাইরে থাকবি না। বাড়ির বাইরে থাকলে বাড়ির ভেতরে থাকলে অনেকেই তোদের নাম ধরে ডাকাডাকি করবে। খবরদার, এই মরণ ফাঁদে কেউ পা দেবি না। কাল সকালে এই জায়গায় একটি লাল পুটলিতে মাটির গুঁড়ো পাবি কিছু, এবং সেগুলো পুরো গ্রামের সীমানায় ছিটিয়ে দিবি। এতে করে কোনো অশুভ শক্তি এই গ্রামে আর প্রবেশ করতে পারবে না। অতঃপর সবাই নিজ নিজ ঘরে সন্ধ্যার আগেই চলে যায়। গ্রামবাসীর মতে সন্ধ্যা হবার কিছুক্ষণ পরেই নাকি গ্রামে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। বাতাস ভারী হয়ে এসেছিল এবং অজানা এক আতঙ্ক পুরো গ্রামকে গ্রাস করে ফেলেছিল। রাতের ঘন কালো অন্ধকার তীব্র থেকে তীব্রতর হবার পর বাইরে যেন মনে হচ্ছে তুমুল ঝড় শুরু হয়ে যায়, যেন সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। গ্রামের জঙ্গল থেকে ভয়ানক কিছু আত্মচিৎকার ভেসে আসছিল। বাহির থেকে অনেকের নাম ধরে ডাকাডাকি হচ্ছিল। সারা রাত এরকম ভয়ঙ্কর সব তাণ্ডব চলে। একসময় ভোরের আলো ফোটার সাথে সাথে সব কিছু যেন নিশ্চুপ হয়ে যায়। সকালে গ্রামবাসী ছুটে যায় সেই ফকিরের কাছে। তারা সেখানে গিয়ে সেই ফকিরকে আর খুঁজে পায় না। ফকিরটি যেখানে বসে থাকতো সেখানে একটি লাল কাপড়ের পুটলি পাওয়া যায়। পুটলির ভেতরে মাটির গুঁড়ো পাওয়া যায়। পরে তা ফকিরের কথা মতো গ্রামের সীমানায় ছড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ওই গ্রামটিতে। এর মধ্যে দিয়ে এই গ্রামটির এই বিভীষিকাময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। কিন্তু সেই ফকিরের কি হলো? গ্রামবাসী আশেপাশের গ্রামে খোঁজ করেছিল, তার কোনো চিহ্নও পাওয়া যায়নি। সে কি আসলেও এসেছিল? হঠাৎ গ্রামে এসে সবকিছু সমাধান করে এভাবে উধাও হয়ে গেল কিভাবে? সে কি আদৌ কোনো মানুষ ছিল নাকি মানুষরূপী কোনো জিন? গ্রামবাসী তা জানতে পারেনি। আর কি হলো সেই রফিক সর্দারের? 2 গ্রাম পরে একটি গ্রামে তার মাথাবিহীন লাশ বটগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তার মাথা পাওয়া যায় বটগাছের গোড়ার ঠিক ঠিক নিচে। তার সাথে ঠিক কী হয়েছিল আজও অজানা। এই রহস্যটুকু রফিক দাদা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এখন বাড়ি যাও দাদু। সকাল বেরিয়ে দুপুর হতে চলল। আমি দাদাকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা হলাম। ফেরার পথে একটাই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কে সেই ফকির? কী বা তার পরিচয়? আদৌ সে কি মানুষ? মানুষ হলে রাতারাতি কিভাবে এমন উধাও হয়ে যায়? আশেপাশের গ্রামের কোনো মানুষ তার খোঁজ দিতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ। যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ তানভীর প্রধান, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। বর্তমান ঠিকানা সুন্দর জাহান মোড়। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখান থেকে শুনছেন, আমরা চমৎকার কিছু ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম। যেমন প্রথম ঘটনাটি ছিল বরকত ভাইয়ের পাঠানো একটি পুরনো ঘটনা, যেটি আপনারা এর আগেও শুনেছেন। এবং এই ঘটনাটি যেটি আপনাদেরকে পড়ে শোনালাম, এটি আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই। তো আশা করছি আপনাদের ঘটনাগুলো বেশ ভালো লেগেছে। আমি আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে চাই এই মুহূর্তে, যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের কথাবার্তা আমি পড়ে শোনাই। সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে, ছিলেন বিশাল ধোয়া ওনার নাম, উনি লিখেছেন হয়েছেন লাবিব হাসান লাবণ্য, লিখেছিলেন আমাদেরকে রাফি মল্লিক। সীমান্ত ইসলাম লিখেছেন সাউন্ডের সমস্যা। আচ্ছা, ঠিক আছে, এটি আমি পুরনো কমেন্ট পড়ছি। গত 3 এপিসোডে ভিডিও পাওয়া যাচ্ছে না কেন? রাফি মল্লিক বলেছেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এগুলো। লিখেছেন আমাদেরকে HM সাইফুল ইসলাম, রাতুল ভাই সাউন্ডের একটু সমস্যা। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছি নাফিস ছিলেন আমাদের সাথে, জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে সাইফুল ইসলাম ছিলেন আমাদের সাথে। আরিফ হোসেন আমাদেরকে সালাম জানিয়েছেন। মিনহাজ প্রধান লিখেছেন বরাবরের মতো আজকেও অফলাইনে শুনছি গোপালপুর থেকে, ধন্যবাদ। আমাদের সাথে আরিফ হোসেন গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। এমডি রাফিক ছিলেন আমাদের সাথে, উনি রাধাকৃষ্ণপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। সুরিয়া জান্নাত পরি ছিলেন, লিখেছেন ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই, উনি লিখেছেন আমাদেরকে চন্দিয়া থেকে। আমাদের সাথে মেহেদি হাসান আকাশ ছিলেন, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। এরপরেই দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন আতিফ ইসলাম, উনি লিখেছিলেন আমাদেরকে যে ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এবার আমাদের সাথে আছেন মিশন আকন্দ ভাইয়া। 3 বছর আগে আমি বাটন ফোনে শুনতাম, আজকে প্রথমবার লাইভ দেখছি। লিখেছিলেন আমাদেরকে মিনহাজ প্রধান ভাইয়া, ইমেলটা আরও একবার ভূতবেলায় শুনেছি। ঠিক বললাম তো ভাইয়া? জি, আমি ঘটনাটি বলার আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি পুরনো একটি ঘটনা পড়ছি, সেটি জাহিদুল ইসলাম বরকত ভাইয়ের সাথে বরকত ভাইয়ের পাঠানো একটি ঘটনা। নীরব লিখেছিলেন আমাদেরকে চালিয়ে যান, সাথে আছি। আমাদেরকে লিখেছিলেন মারুফ মিয়া। তানভীর প্রধান লিখেছিলেন সালাম, ওয়ালাইকুম সালাম। লিখেছিলেন আমাদেরকে তমল চন্দ্র। দেখতে পাচ্ছি শাহাদুল ভাইয়ের ঘটনা শুনতে চাই। আর এস শাকিল লিখেছিলেন আমাদেরকে। খন্দকার আশিক প্রিয়া লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন আবু সাইদ, অনেক সুন্দর হচ্ছে। মিশন আমাদের সাথে ছিলেন রথের বাজার থেকে। সাইফুল ইসলাম লিখেছেন গাইবান্ধা পলাশবাড়ি থেকে। কেউ কি আছেন এখানে? জি, গাইবান্ধার বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ভূতবেলা শোনেন অনেকেই। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সাইফুল ইসলাম, আবারও লিখেছিলেন আমাদেরকে সোহাগ মিয়া। সুরিয়া জান্নাত পরি লিখেছিলেন আবারও। এমডি হাসান লিখেছেন, উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আসমাউল হুসনা, রাইট? লিখেছিলেন, আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন অনামিকা। লিখেছিলেন ভাইয়া আমার বাসা বয়েজ স্কুলের পেছনে, আমার বাড়ির সামনে যে বাড়িটা আছে সেটা আসলে পাকিস্তান আমলের কন্ট্রাক্টরের বাড়িটা আসলেই ভয়ঙ্কর। জি, আপনারা গত কয়েক সপ্তাহ আগে সেই বাড়িটি কেন্দ্রিক একটি ঘটনা শুনেছেন আশা করি।
নাইম হোসেন লিখেছিলেন আমাদেরকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদেরকে লিখেছিলেন নাহিদ মিয়া। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি নিয়মিত শ্রোতা, দাঁড়িয়াপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমাদের সাথে